তাকে ধর্ষণ করার বিনিময়ে আমাকে মুক্তি দেওয়া হয়। স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ শুনে মনে হতে পারে একদল বিকৃত মস্তিষ্কধারী মানুষের ঘটানো কোনো ধর্ষণের ঘটনা, তবে বিষয়টি এমন না। এর থেকেও অমানবিক ধর্ষণের অভিযোগ উঠেছে র্যাব 11 এর সাবেক কমান্ডারের বিরুদ্ধে। মানে আমার স্ত্রীকে একরকম আলেপ হত্যা করছে, শুধু ধর্ষণের কারণে হত্যা করছে। র্যাব 11 এর সাবেক কমান্ডার আলেপ উদ্দিন ঢাকা নারায়ণগঞ্জ অঞ্চলে জঙ্গি নাটক সাজানোর মাস্টারমাইন্ড ছিলেন তিনি। তারই অংশ হিসেবে জঙ্গি নাটক সাজিয়ে ভুক্তভোগী এই ব্যক্তিকে ধরে নিয়ে গুম করে রাখেন র্যাবের সাবেক এই কর্মকর্তা। পরবর্তীতে ঘটনাক্রমে ভুক্তভোগীর স্ত্রীকে একাধিকবার ধর্ষণ করে আলেপ উদ্দিন। নাম পরিচয় গোপন রাখার শর্তে এই ভুক্তভোগী কথা বলেছেন আমাদের সঙ্গে, জানিয়েছেন কিভাবে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে দেশবাসীর সামনে জঙ্গি হিসেবে উপস্থাপন করেছেন আলেপ উদ্দিন। লোহা কোথায়, কিতাব কোথায়, হ্যাঁ, তারপরে বিভিন্ন নাম বলতেছে যে তারা কোথায়, আমি তাদেরকে চিনি না, এইসব টার্মের সাথে আমি পরিচিত না। 2015 সালের 30 মে ঢাকার নিজ বাসা থেকে আটক করা হয় তাকে। জঙ্গি সন্দেহে তুলে নেয়ার সময় পরিবারের সবার সামনেই শারীরিক নির্যাতন চালানো হয় তার উপর। এ সময় তার বাসা থেকে নগদ লক্ষাধিক টাকা, তার বাবা মা ও ভাইয়ের 3টি স্মার্টফোন, কম্পিউটার সহ মোটরসাইকেল নিয়ে যায় তৎকালীন ডিবির সদস্যরা। এরকম সিচুয়েশন কখনো পড়ি নাই, কোথায় যাব কি করব, কোনো দিশেহারা অবস্থা। তো একটা পর্যায়ে মনে হলো যে আচ্ছা আমি তো কিছু করি না, আমি কেন পালাম। আমি বিষয়টা ফেস করি যে কেন আমাকে খুঁজতেছে। আমার বাবার বাসায় কম্পিউটার নিল, বাবার যে ফাইল ক্যাবিনেট ছিল সেখান থেকে আমার আব্বার ব্যক্তিগত খুব সম্ভবত 65,000 টাকার মতো নিল। আমার ছোট ভাই তখন বাসায় ছিল না, ছোট ভাইয়ের যে পড়ার টেবিলের ড্রয়ার সেখান থেকেও প্রায় 25,000 টাকার মতো নিল। আমার স্ত্রীর ব্যাগে, ভ্যানিটি ব্যাগে, যেহেতু আমরা বের হয়ে যাচ্ছিলাম, তো তার ব্যাগে এরকম প্রায় 25-30,000 টাকার মতো ছিল, সেটা নিল। আমার কাছে 2টা স্মার্টফোন, আমার আব্বার একটা স্মার্টফোন, আমার ওয়াইফের একটা স্মার্টফোন, এগুলো নিল, যেগুলোর কোনোটাই তারা পরবর্তীতে রিকভারিতে দেখায় নাই। বেলা 11টায় তাকে আটক করার সময় তার বাসা থেকে বোমা সদৃশ্য কোনো বস্তু পায়নি আইন শৃঙ্খলা বাহিনী। তবে ডিবি কার্যালয় থেকে জিজ্ঞাসাবাদ শেষে ওই দিন বিকেলেই তার বাসায় অভিযানে যায় তারা। অভিযানের নামে শুরু হয় জঙ্গি সাজানোর নাটক। সকালবেলা তছনছ করে খুঁজেও ভুক্তভোগীর বাড়ি থেকে কিছুই পাওয়া যায়নি। তবে অবিশ্বাস্যভাবে বিকেলবেলা তার বাসার নিচ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করে ডিবি কর্মকর্তারা। আমাকে ধরছিল 11টা থেকে 12টার মধ্যে, আর আমাকে নিয়ে আবার গেল বিকাল 4টার দিকে, 3:30-4টার দিকে। দিয়ে ওই বাসার গ্যারেজের এক কোণা থেকে তারা একটা কার্টুন বের করলো। ওই কার্টুনের মধ্যে নাকি কি আছে, যে এক্সপ্লোসিভ বানানোর পাউডার টাউডার। পরে দারোয়ান ছিল না, ইনস্ট্যান্ট ওখানে দারোয়ান ছিল না, দারোয়ানকে খুঁজে নিয়ে আসলো, দেখালো যে সাক্ষী হিসেবে যে এই যে এটা পাওয়া গেছে। দারোয়ান বললো যে এটা তো আমাদের এখানে ছিল না, বা আমি দেখি নাই। আমি বলছি না, এই যে ইয়া রাখছে, আমি তো রাখতে দেখি নাই। এরপর ভুক্তভোগী এই ব্যক্তিকে 8 দিন গুম রাখা হয়। গুমের পর একাধিক মিথ্যা মামলা দিয়ে 3 দফায় 28 দিনের রিমান্ডে নেওয়া হয় তাকে। নিরপরাধ ছেলের জন্য বাবা, স্বামীর জন্য স্ত্রী ও ভাইয়ের জন্য ভাই ছুটতে থাকেন এক অফিসার থেকে আরেক অফিসারের কাছে। তবে তাদের কোনো লাভ হয়নি, লাভ হয়েছে তৎকালীন ডিবি অফিসারদের। রিমান্ডে নির্যাতন না করার শর্তে স্বজনদের কাছ থেকে প্রায় 7 লাখ টাকা ঘুষ নেয় ওইসব অফিসাররা। এবং সে আমার আব্বার নাম পর্যন্ত মামলার এজাহারে ঢুকায় দেয়, যদিও গ্রেপ্তার করে না। মানে একটা জাস্ট আতঙ্কে রাখার জন্য। কারো কাছে 50,000, কারো কাছে 1 লাখ, কারো কাছে 3 লাখ, 5 লাখ, এরকম মানে প্রচুর টাকা তারা ওই রিমান্ডকালীন সময়েই হাতে নিছে, যে টাকাটা দিলে আমাকে মামলা তো অলরেডি দিয়ে দিছে, মামলা আর বাড়াবে না, বা মামলাটা হালকা করবে, অথবা রিমান্ডে টর্চার করবে না, বা রিমান্ড দিবে না। 2 বছরের বেশি সময় জেল খেটে 2017 সালের এপ্রিলে মুক্তি পান তিনি। তবে জেল গেট থেকে আবারও গ্রেফতার করা হয় এবং মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয় তাকে। মুক্ত হলেও মুক্তি মেলেনি তার। 2018 সালের ফেব্রুয়ারি মাসে আবারও অন্ধকার নেমে আসে তার জীবনে। এবার তাকে না পেয়ে তার স্ত্রীকে তুলে নিয়ে যায় র্যাব সদস্যরা। 3 দিনের মাথায় আমি জানতে পারি যে ওই দিন আমাকে না পেয়ে আমার স্ত্রী এবং আমার শ্যালককে তারা তুলে নিয়ে যায়। 3 দিন আটকে রাখছিল তারা। আর তার স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার নেতৃত্ব দেয় র্যাব 11-র সাবেক কমান্ডার আলেপ উদ্দিন ও এএসপি মশিউর রহমান। তার স্ত্রীকে ওই দিন শারীরিকভাবে লাঞ্ছিত না করলেও একজন নারীকে যতটুকু সম্মান দেখানো হয় তার ছিটে ফোঁটাও দেখায়নি আলেপ। অকথ্য ভাষায় গালি দেওয়ার পাশাপাশি অনৈতিক সম্পর্কে জড়ানোর ইঙ্গিত দেয় র্যাবের পোশাকধারী মনুষ্যত্বহীন এই কর্মকর্তা। শেষ পর্যন্ত স্ত্রীর সম্ভ্রম রক্ষায় আলেপের কাছে স্বেচ্ছায় ধরা দেন ভুক্তভোগী এই ব্যক্তি। পরে একরকম ফ্যামিলি চাপে আমি
আত্মসমর্পণই একরকম, এটাকে কি বলবো আর, যে আমি নিজেই র্যাব 11-তে যাই। স্বেচ্ছায় র্যাবের হাতে ধরা দেওয়ার পর আবারও জেলে পাঠানো হয় তাকে। এ যাত্রায় 3 মাস জেল খেটে মুক্তি পান তিনি। তার এই সংক্ষিপ্ত জেল জীবনে পেয়েছেন সর্বোচ্চ সুযোগ সুবিধা, আর এ সব কিছুর ব্যবস্থা করে দিয়েছেন আলেপ উদ্দিন। তাকে সুযোগ সুবিধা দেওয়ার নামে তার স্ত্রীকে ধর্ষণ করে আলেপ। জেলখানে চালান করলো, জেলখানে থেকে 3 মাস পরে বের হলাম। তো এই 3 মাসেও 2বারের মতো আমার স্ত্রী দেখা করছিল, জেলখানে যে সাক্ষাতের যে ব্যবস্থা আছে। তো আগে যে আমি 23 মাস ছিলাম তখনকার আমার এক্সপিরিয়েন্স আর এখনকার এক্সপিরিয়েন্স ভিন্ন রকম পেলাম আমি, যে এখানে 3 মাস থাকলাম, সাক্ষাৎগুলো খুব মানে স্পেশাল সাক্ষাৎ, যে মানে খুব কাছ থেকে আমি কথা বলতে পারতেছি, মানে কোনো ভিড় নাই, আমাদের জন্য আলাদা ব্যবস্থা করা হচ্ছে, এবং এই ব্যবস্থাগুলো মানে আলেপ করে দিচ্ছিল। এটা তখনই আমার স্ত্রীর মুখে আমি শুনছি যে আলেপ এগুলো ব্যবস্থা করে। শেষবার কারামুক্তির দিন তার স্ত্রীকে ফোন দেন র্যাবের সাবেক কর্মকর্তা আলেপ উদ্দিন। স্বামীকে নিয়ে র্যাব 11-র হেডকোয়ার্টারে দেখা করতে বলেন আলেপ। দেখা করতে গেলে স্ত্রীর সঙ্গে কথা বলার নামে স্বামীকে গেস্ট রুমে বসতে বলেন আলেপ উদ্দিন। এ সময় স্বামীকে বাইরে বসিয়ে স্ত্রীকে ধর্ষণ করে র্যাবের সাবেকেই কমান্ডার। এটি তার স্ত্রীকে 3য়বার ধর্ষণের ঘটনা। এখনো প্রশ্ন জাগতে পারে, প্রথম ও দ্বিতীয়বারের ঘটনা বাদ দিয়ে কেন 3য়বারের কথা বলছি? কারণ এর আগে ভুক্তভোগী জানতই না তার জেল জীবনে স্ত্রীর সঙ্গে কি কি ঘটেছে। এদিনের পর সব ঘটনা জানতে পারেন তিনি। তো এই নীতিবাক্য শুনে আমাকে সে গেস্ট রুমে বসতে বললো। গেস্ট রুমে চলে গেলাম, আমার স্ত্রীকে সে রেখে দিল, মানে বলছে আপনার স্ত্রীর সাথে কিছু কথা আছে। তো আমি প্রায় 15-20 মিনিট পরে আমার ওয়াইফ আসলো, কান্না কান্না চোখ, মুখটা কালো। তো তখন তো আমি কিছুই জানি না আসলে। স্বামীর জন্য স্ত্রী আর স্ত্রীর জন্য স্বামীর ত্যাগে গড়ে ওঠা তাদের সাজানো সংসার ধ্বংস করে দিয়েছে আলেপ। তার জেলে থাকা অবস্থায় বাবার বাড়িতে ছিলেন স্ত্রী। তদন্তের কথা বলে ভুক্তভোগীর স্ত্রীকে ঢাকায় আসতে বলেন আলেপ উদ্দিন। ঢাকায় নিজ বাড়িতে আসলে স্বামীকে ক্রসফায়ারের হুমকি দিয়ে প্রথমবার তাকে ধর্ষণ করে আলেপ। এরপর স্বামীর সঙ্গে দেখা করিয়ে দেওয়ার কথা বলে নারায়ণগঞ্জে র্যাবের অফিসার্স কোয়ার্টারে নিয়ে তার স্ত্রীকে ধর্ষণ করা হয় বলে জানান ভুক্তভোগী। ওই বাসায় ডাকছে, মানে আপনাদের বাসায় আসে, কারণ আমি ইনভেস্টিগেশনের জন্য, যে কোন বাসায় আসামি কোন বাসায় থাকতো সেটা আমাকে যেতে হবে, দেখতে হবে। আরো অনেক কথা আছে, মানে যেহেতু ওটা আমার বর্তমান ঠিকানা, আমার মামলায় ওটা বর্তমান ঠিকানা। তো আমার স্ত্রী তো যথারীতি যায়। হ্যাঁ, তো গিয়ে তখন ওই প্রথমবার শ্লীলতাহানি করার চেষ্টা করে। শ্লীলতাহানি বলতে ধর্ষণেরই চেষ্টা করে সে। তো ওই অফিসার্স কোয়ার্টার 3তলা বিল্ডিং, সেই বিল্ডিং এর 3য় তলায় 7 আর 8 নম্বর রুম নিয়ে আলেপ থাকতো। শাখা রোডেই একটা চেকপোস্ট আছে, আমার স্ত্রীর কাছে শোনা যে চেকপোস্ট আছে। চেকপোস্টের গার্ডদের চোখ এড়ানোর জন্য আর সিসি ক্যামেরা এড়ানোর জন্য আমার স্ত্রীকে হেড ডাউন করানো হয়। হেড ডাউন করায় এই পুরোটা বিল্ডিং এর সামনে পর্যন্ত নিয়ে যাওয়া হয়, এবং আলেপ আগে গাড়ি থেকে বের হয়, বের হয়ে 3তলায় ওঠে এবং যাওয়ার সময় ইনস্ট্রাকশন দিয়ে যায় আমার স্ত্রীকে যে আমি বের হওয়া 5 মিনিট পরে তুমি বের হওয়া, বের হয়ে 3তলায় 8 নম্বর রুমে আসবে। কথা মতো আমার স্ত্রী যায়, ওই বিল্ডিং এ প্রথমবারের মতো তাকে ধর্ষণ করা হয়। সর্বশেষ যেদিন তার স্ত্রীকে ধর্ষণ করা হয় সেই ঘটনা শুনে আপনি নিজেও প্রশ্ন করবেন আলেপ উদ্দিনের জন্ম ও ধর্ম নিয়ে। 2018 সালের রমজান মাসে পবিত্র শবে কদরের দিন ধর্ষণ করা হয় তার স্ত্রীকে। ইত্তেকাফে বসার জন্য ওই সময় তিনি বাড়ির বাইরে ছিলেন। এই সুযোগে তার স্ত্রীকে ফোন দিয়ে হুমকি দেয় আলেপ। তার সঙ্গে শারীরিক সম্পর্কে না জড়ালে ঈদের আগেই তার স্বামীকে জঙ্গি সাজিয়ে আবারও গ্রেফতার করা হবে। ভুক্তভোগী জানান, এদিন তার স্ত্রীকে রোজা ভাঙিয়ে 4র্থবারের মতো ধর্ষণ করে আলেপ উদ্দিন। এ ঘটনার পর তার স্ত্রী মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এবং কিছুদিন পর মারা যান। সর্বশেষবার রমজান মাস, এমনকি কদরের দিন, সবে কদরের দিন ছিল ওই দিন। আমি ইতেকাফে ছিলাম, ওই বাড়ির প্রথম ইতেকাফে বসছিলাম মসজিদে। পরে বের হয়ে, মানে এগুলো তো পরে আমি জানছি আসলে, যে এর মাঝখানে অনেকবার আমার স্ত্রীকে প্রেশারাইজ করছে, সে ডাকছে, বের হওয়ার পর থেকেই ডাকছে, বহুবার ডাকছে। আমি যতদিন আমার স্ত্রীর সাথে ছিলাম ততদিন তো ভাই সুযোগ পাই নাই। আমি যখন ইতেকাফে গেলাম তখনও বারংবার ডাকছে, এখন তো নাই। তো আমার স্ত্রী অ্যাভয়েড করতে 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 একসময় যখন এরকম থ্রেট আসলো যে সামনে ঈদ, মানে ঈদ মানে তো খুশি, হ্যাঁ, খুশিটা আমাদের জন্য আর খুশি থাকবে না। ঈদের আগেই হয়তো আমাকে আবার গুম করা হবে বা কিছু একটা করে ফেলা হবে, হয়তো ইতেকাফের ওখান থেকেই তুলে নিয়ে চলে যাওয়া হবে।
স্ত্রীর কাছ থেকে সবকিছু শোনার পর আলেপের সঙ্গে যোগাযোগ করেন তিনি। আলেপ তাকে জানায় নারী আসামিদের এবং মাঝে মাঝে আসামিদের পরিবারের নারী সদস্যদের নাকি এভাবে ভোগ করা র্যাবে অঘোষিতভাবে স্বীকৃত। এসব ভুক্তভোগী কয়েকজনের সঙ্গে যোগাযোগ করলেও সামাজিক মর্যাদার ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তারা। তখন আলেপকে আমি মেসেজ দিই, একরকম থ্রেট করেই মেসেজ দিই যে আমি তার বিরুদ্ধে অ্যাকশনে নেবো। কথা বলারই চেষ্টা করি, ফোন দিই, ফোন ধরে না, ফোন না ধরার করে আমি তাকে মেসেজ দিই। তো মেসেজটা পেয়ে সে আমাকে মেসেজ রিপ্লাই না দিয়ে আমার স্ত্রীকে মেসেজ রিপ্লাই দেয় যে কিছু করে লাভ হবে না, কারণ এটা অঘোষিতভাবে মানে আনঅফিসিয়ালি এটা মানে ইয়াতে অ্যালাউড, মানে এটা র্যাবে এই প্র্যাকটিসটা এটা মানে পারমিটেড। এদিকে হাসিনার শাসনামলে জঙ্গি নাটক সাজিয়ে দেশের মানুষের চোখে কালো কাপড় বেঁধে দিয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট। আর এসব বাহিনী পরিচালনার দায়িত্বে ছিল আওয়ামী লীগের মদতপুষ্ট কর্মকর্তারা। এসব কর্মকর্তার নির্দেশে জঙ্গি সন্দেহে নিরপরাধ মানুষদের ধরে নিয়ে এসে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালানো হতো তাদের উপর। নির্যাতন করা হতো তাদের পরিবারের সদস্যদেরও, এমনকি অস্ত্রের মুখে পরিবারের নারী সদস্যদের ধর্ষণ করা হতো। নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের উপমহাদেশীয় সমন্বয়কারী সহ 6 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে 5 জঙ্গিকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি। রাজধানীর বসিলায় জঙ্গি আস্তানায় র্যাবের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবি শীর্ষ নেতা ইমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টারকে আটক করা হয়েছে। গেরুয়া অঞ্চল থেকে 7 জন সন্দেহভাজন গ্রেফতার করে। আর এসব জঙ্গি নাটক সাজানো, গুম, খুন ও ধর্ষণে পারদর্শী ছিলেন আলেপ উদ্দিন। আলেপ একসময় দায়িত্ব পালন করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার হিসেবে। সর্বশেষ ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্বে। তবে জুলাই আন্দোলনের সময় ঢাকায় পুলিশের বিশেষ শাখায় নিয়ে আসা হয় আলেপ উদ্দিনকে। এ সময় যাত্রাবাড়ি এলাকায় আলেপের নির্দেশেই আন্দোলনকারীদের গুলি করে হত্যার অভিযোগ করা হয়। তীব্র আন্দোলনে মৃত্যুপুরীতে রূপ নেয় যাত্রাবাড়ি এলাকা। সেখানে পুলিশের গুলিতে মারা যান জোবায়ের ওমর খান। জোবায়েরের ভাইয়ের করা হত্যা মামলায় বরিশাল থেকে গ্রেফতার করা হয় আলেপ উদ্দিনকে। জঙ্গি নাটক সাজানোয় পারদর্শী ও আওয়ামী লীগের মদতপুষ্ট আলেপকে একাধিকবার পুরস্কৃত করেছে হাসিনা সরকার। আলেপের মতো একজন অসৎ পুলিশ অফিসারকে 2022 সালে পুলিশের সর্বোচ্চ পদক বিপিএম ও পিপিএম পুরস্কার দেওয়ার জন্য আলাদাভাবে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যা ছিল নজিরবিহীন ঘটনা।